বস, আমি একবার রাজ্যকে দেখতে চাই। আমাকে বাড়ির বাইরে যাবার একটু অনুমতি দাও প্লিজ। আজ 16 দিন ধরে আমি এই বাড়ির চার দেয়ালে বন্দি। আমার প্রাণটা যে ছটফট করছে পপস। ছেলের দিকে ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠলেন সোভান শেখ। পরের বইয়ের জন্য কিসের এত উতলা তোমার? সুবহান শেখের মুখ থেকে পরের বউ শব্দটা শিরহামের মস্তিষ্ক নাড়িয়ে দিল। সমস্ত কিছু ভুলে বোকা মানবের ন্যায় কিঞ্চিত মুখ ফাঁকা করে অবুঝের ন্যায় শুধালো। পরের বউ মানে? হুইস্কির বোতলের সিল খুলতে খুলতে সুবহান শেখ বলে উঠল। যুবরাজ এই মেয়েকে বিয়ে করে ফেলেছে, কিন্তু বিয়ে করে বউ নিয়ে কোথায় গেছে এটা কেউ জানে না। এইবার আর শেরহাম তার উপসে ওঠা অশ্রুবিন্দুকে ধরে রাখতে পারল না। 2 কদম সুবহান শেখের দিকে এগিয়ে হুইস্কির বোতল কেড়ে নিয়ে আহত কণ্ঠে শুধালো। বিয়ের কথা তুমি জানতে? সুবহান শেখ বাসখাই গলায় বলে উঠলেন। হ্যাঁ, জানতাম তো। তাহলে আমাকে একটাবার জানানোর প্রয়োজনও মনে করলে না তুমি? তোমাকে জানিয়ে কি হবে? যুবরাজের সামনে যেচে যেচে মরার জন্য? তুমি চাইলেই তো বিয়েটা আটকাতে পারতে পপস। কেন আটকাবো আমি? তোমাকে কি এখানে প্রেম আর বিয়ে করতে পাঠিয়েছি? কান খুলে ভালো করে শুনে রাখো। এইসব প্রেম, ভালোবাসা আর বিয়ে চিন্তা বাদ দিয়ে সাদাব শাহিরের পুরো পরিবার শেষ করে দাও। তোমার মতো পাগল ছাগলের আবার বিয়ে কিসের? ভুলে যেও না, তুমি একজন নরখাদক মানুষ খেকো। তোমার কাছে কোনো মানুষ সেফ না। আমি রাজ্যকে মনের গভীর থেকে ফিল করি পপস। ওইসব ফিল টিল কিছুই না, ওগুলো আবেগ। এসব আবেগ বাদ দিয়ে যুবরাজ কোথায় আছে সেটা খুঁজে বের করে যাও। বড় বড় শাল আর হরতকি গাছের সমারোহে ঘেরা যুবরাজের অভিজাত্য ভরা সাদা রঙের বাংলোটি। বাংলোর সামনের দিকটায় বিশাল এক গার্ডেন এরিয়া। সেখানে দেশি বিদেশি নাম না জানা হরেক রকমের ফুল। যেমন তার সৌন্দর্য তেমন তার সুবাস। গার্ডেন এরিয়ার কাঠের বেঞ্চিতে বসলে সুবাসিত সমীরণ আর পাখির মিষ্টি ডাকে মনে এক অনিন্দ্য প্রশান্তি তো মেলে। এই কয়েকটা দিন বাংলোর সৌন্দর্য উপভোগ করতে করতেই কেটে গিয়েছে রাজ্যর। কিন্তু অত্যন্ত অবাকের বিষয়, এত বড় বিশাল বাড়িতে না আছে কাজের লোক, না আছে রাঁধুনি। তবুও সময় মতো সব কিছু গোছানো থাকে পরিপাটি করে। টেবিল ভর্তি থরে থরে সাজানো থাকে বাহারি সুগন্ধিযুক্ত মজাদার খাবার। এগুলো কখনো রান্না হয়, কে রান্না করে তার কিছুই জানে না রাজ্য। ডাইনিং টেবিলে যুবরাজকে বহুবার জিজ্ঞেস করলেও খুব কৌশলে সব কিছু এড়িয়ে গিয়েছে সে। বাড়িটির গার্ডেন এরিয়া পর্যন্তই রাজ্যর চলাফেরা করার শেষ সীমানা। অদূরে বিশাল লোহার গেটটার কাছে যাওয়া খুব কঠিন করে নিষেধ দিয়েছে যুবরাজ। এদিকে রাজ্যর ছুটিও শেষ। আগামীকাল থেকে তাকে ডিউটি জয়েন করতে হবে। এই বাড়ির রহস্য আর যুবরাজের রহস্য দুই রাজ্যর মস্তিষ্ক জুড়ে খুব গেঁথে গেল। একটু পরে সন্ধ্যা নামবে, এখনো ঘরে যাচ্ছ না কেন? আকস্মিক যুবরাজের কণ্ঠ পেয়ে কিছুটা হকচকিয়ে ওঠে রাজ্য। আজকাল সব কিছুতেই সে একটু বেশি সন্দেহ করছে। এটা কি মনের ভুল নাকি নাকি কোনো রোগ তা সে জানে না। কিন্তু তার মনে প্রাণে চাওয়া যুবরাজ আর তার মধ্যে কখনো কোনো সন্দেহের কাঁটাযুক্ত গাছের যেন জন্ম না হয়। যুবরাজ রাজ্যকে পেছন থেকে শক্ত আলিঙ্গনে আবদ্ধ করে কাঁধে থুতনি রেখে আবেশ মোলায়েম কণ্ঠে শুধালো। আজকের রাতে শেষ রাত, আমার রাজ্যতে তোমার। কথাটি শুনে ধক করে উঠল রাজ্যর বুক। না চাইতো মন ভার হয়ে দুই চোখ ছলছল করে উঠল। মুখে অনেক কিছুই বলতে চাইল, কিন্তু বোবা কান্না শক্ত হাতে তার গলা চেপে সেই কান্না রোধ করে ফেলল। নিজের দিকে রাজ্যকে ঘুরিয়ে যুবরাজ আহত কণ্ঠে শুধালো। আমাকে ছাড়া থাকতে তোমার কি অনেক কষ্ট হবে? টলটলে চোখে যুবরাজের গোলক ধাঁধার ন্যায় বাদামি চোখের দিকে অনিমেষ তাকিয়ে রইল রাজ্য। একটা মানুষ এতটা কঠিন হৃদয় কি করে হতে পারে? রাজ্যকে আর কোনো চোখের ভাষা পড়তে না দিয়ে নিজের বলিষ্ঠ কাঁধে তুলে নিল যুবরাজ। এরপর বাংলোর দিকে হাঁটা দিল। বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে, তোমার যে ঠান্ডার প্রবলেম আছে সেটা ভুলে গেছো? কোনো কথা বলে না রাজ্য। যুবরাজের পিঠে মাথা রেখে চোখ বুঝে ফেলল। সেই সাথে খসে পড়ল দুফোঁটা উষ্ণ জল। কঠিন হৃদয়ের যুবরাজ সেটা বুঝতেও পারল না। কিছুক্ষণ বাদে নিজের বেডরুম এসে বিছানার ওপর পরম যত্নে রাজ্যকে বসিয়ে দিল যুবরাজ।
এরপর রাজ্যের তুলতুলে ফোলা ফোলা গালে নিজের বৃহৎ উষ্ণ হাতের স্পর্শ দিয়ে বলে উঠল, যদি কখনো আমি হারিয়ে যাই, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে বউ? যুবরাজের আজকের কথাগুলো বেশ ধোঁয়াশা লাগছে রাজ্যর কাছে। খুবই রহস্য মানব ঠেকছে যুবরাজকে। কদিন যুবরাজের উষ্ণ ভালোবাসায় সব ভুলে বসেছিল রাজ্য। তবে আজ যুবরাজ বারবার এসব কি বলছে তাকে, উনি কেন হারাবেন? আর উনি কোথায় হারাবেন? আর ভাবতে পারে না রাজ্য। সে যুবরাজের হাতের থাবায় নিজের কাঁপা কাঁপা দুই হাত মিলিয়ে বলে ওঠে, আপনাকে বড্ড অচেনা লাগছে মিস্টার শেমলেস। আমার যে অনেক ভয় করছে। রাজ্যর আহত দৃষ্টির পানে তাকিয়ে খানিক মেপে হাসে যুবরাজ। এরপর মেঝেতে হাঁটু মুড়ে বসে রাজ্যর পা জড়িয়ে ধরে কোলে মাথা রেখে আবেশে চোখ বুজে ফেলে। আমি মানুষ হিসেবে খুবই খারাপ। পুলিশে ধরলে আমার ফাঁসি হবে, আর ধরা না পড়লে অন্য কারো হাতে একদিন ঠিক আমার মৃত্যু হবে। আপনি কি এমন করেছেন যে আপনাকে পুলিশ ধরবে? অবাক সিক্ত নয়নে কথাটি নিভু নিভু কণ্ঠে যুবরাজকে জিজ্ঞেস করে রাজ্য। আমি মানুষ খুন করেছি, তাও 2-1জনকে নয়, পুরো 357 জন। শক্ত কণ্ঠে কথাগুলো বলে মাথা তুলে রাজ্যর মুখোমুখি বসে যুবরাজ। যুবরাজের এহেন কথায় রাজ্য যেন নিজের শ্বাসটাও নিতে ভুলে গেছে। এসব কি শুনছে সে? নিজের কানকেও বিশ্বাস করা দুষ্কর হয়ে উঠল নিমিষেই। নির্বাক রাজ্যর ফাঁকা দৃষ্টির দিকে তাকিয়ে স্মিত হাসল যুবরাজ। এরপর ঠোঁটে প্রশস্ত হাসি এনে পুনরায় বলে উঠল, কিন্তু আমি সারেন্ডার করবো না। আমি ধরা দিব, কিন্তু আমি সারেন্ডার করবো না। আর না ধরা দিব, আর না তুমি আমাকে ধরতে পারবে জান। কথাটি বলেই হাতে থাকা স্কচ টেপ দিয়ে রাজ্যের হাত পিচ মোড়া করে বেঁধে ফেলল যুবরাজ। এরপর একটা কালো কাপড়ে চোখ বাঁধতে বাঁধতে বলে উঠল, আই এম রিয়েলি সরি জান। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার রাজ্যে তোমাকে বেশি দিন রানী করে রাখতে পারলাম না। তুমি আমাকে যা খুশি তাই ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যুবরাজের কাজে কোনো প্রকার বাধা প্রদান করল না রাজ্য, শুধু আহত কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি ভীষণ ভালোবাসি যুবরাজ। আপনি মার্ডারার, টেরোরিস্ট যাই হন না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সবচেয়ে বড় কথা, আপনি আমার হাজবেন্ড। আকাশের মস্ত বড় থালার ন্যায় রূপালি চারটা কুয়াশার চাদরে লুকিয়ে হালকা ঘোলাটে ঝাপসা আলো বিলিয়ে দিচ্ছে। আকাশে কোনো তারকাবাজির দেখা মিলছে না আজকে। মাঝে মাঝেই কালচে রঙা কিছু মেঘ এসে চারটাকে ঢেকে দিচ্ছে, কিন্তু ঘন বাতাসের তোড় এসে মুহূর্তেই সেই মেঘগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অদূরে। ঘন গহীন গজারি বৃক্ষের বনের আঁকাবাঁকা কাঁচা রাস্তা দিয়ে সাঁই সাঁই গতিতে এগিয়ে চলছে যুবরাজের ব্র্যান্ডেড গাড়িটি। কাঁচা এঁটেল মাটির কর্দমাক্ত উঁচু নিচু রাস্তাতেও গাড়ির গতি 100-এর ওপর। আর কিছুক্ষণ বন পেরুলেই বড় হাইওয়ে। এই পুরোটার সময় রাজ্য নীরব ছিল। এখনও যেন সে সন্ধ্যাবেলার ঘর থেকে বেরোতে পারেনি। কিন্তু গাড়ির স্পিডে কিছুটা ভীত হলো সে। অন্ধ মানুষের ন্যায় বাঁধনযুক্ত হাত নিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল রাজ্য। যুবরাজ, আমার ভয় করছে। কোথায় যাচ্ছি আমরা? রাজ্যর কথা কর্ণপাত হতেই নিজের এক হাত দিয়ে রাজ্যর মাথায় মমতার পরশ বুলিয়ে যুবরাজ বলে উঠল, যতক্ষণ আমি তোমার পাশে থাকবো ততক্ষণ তুমি পৃথিবীর সবচাইতে সেফ জোনে আছো। এটা সবসময় মাথায় রাখবে। ভয়ের কিছু নেই জান। অক্ষত অবস্থায় তোমার ভাইয়ের কাছে পৌঁছে দেবো তোমাকে। আমি কোথাও যেতে চাই না। আমি আপনার সাথেই থাকতে চাই যুবরাজ, প্লিজ। কিন্তু আমি রাখতে চাই না জান। শক্ত কণ্ঠের সাবলীল স্বীকারোক্তি যুবরাজের। রাজ্য আর কোনো কথা বাড়ালো না। দুই চোখ ফেটে তার অশ্রু কণারা আন্দোলন করে বেরিয়ে আসতে চাইছে। এই মুহূর্তে নিজের বাহুডোর যুবরাজকে আবদ্ধ করতে বেশ ইচ্ছে হচ্ছে তার। যুবরাজকে দুই চোখ ভরে দেখার পিপাসায় অশান্ত হয়ে উঠছে মন। কিন্তু তার দুই হাত শক্ত করে বেঁধে রেখেছে যুবরাজ। ভালোবাসার আপন মানুষটার কাছ থেকেও যেন ধরাছোঁয়ার বাহিরে চলে গিয়েছে। হঠাৎ যুবরাজ এভাবে কেন রূপ বদলালো এটাও তার অজানা। যুবরাজকে না পেলে এই নিষ্ঠুর ধরণীতে শ্বাস নিয়ে ভালোভাবে বেঁচে থাকা কি অসম্ভব হবে তার কাছে? চিন্তা ভাবনার মাঝেই গাড়ির স্পিড কমে এলো। সেই সাথে স্মুথলি গাড়ি চলতে লাগলো। নিজের মনের কথাগুলো আর বন্দি করে রাখতে পারল না রাজ্য। তার কাছে বারবার মনে হচ্ছে এই বুঝি যুবরাজ তাকে একা ফেলে হারিয়ে গেল। আপনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে যুবরাজ।
আমাকে একবার আপনার বুকে মাথা রাখার জায়গা দিবেন প্লিজ। আহত সিক্ত কণ্ঠে কথাটি বলে যুবরাজের রিয়াকশন দেখার জন্য মাথা নিচু করে চুপচাপ বসে রইল রাজ্য। মুহূর্তেই কড়া ব্রেকের শব্দে সচকিত হলো রাজ্য। গাড়ি থেকে নেমে গেছে, কোনো অস্থিরতা নেই, কোনো শব্দ নেই। হালকা জানালার কাজ নামানোর কারণে দুই একটা বাদুড় আর ঝিঝি পোকার ডাক কর্ণকুহরে এসে লাগছে। ঘটনা বোঝার জন্য অন্ধ মানুষের ন্যায় এদিক সেদিকে মাথা ঘোরালো। হঠাৎই অজানা ভয় মনে জেঁকে বসল। তবে কি যুবরাজ এখানেই তাকে ছেড়ে দেবে? চুপটি করে দুদণ্ড বসে থাকতে পারো না? আদুরে স্বরে কথাটি বলে রাজ্যর চোখের বাঁধন খুলে শক্ত করে বুকে জাপটে ধরল যুবরাজ। এরপর হাতের বাঁধন উন্মুক্ত করে রাজ্যর গালে সিক্ত চুমু খেয়ে শুধাল। এবার খুশি? দীর্ঘ সময় বাদে যুবরাজের হাসিমাখা মুখশ্রী দেখে ফুপিয়ে কেঁদে উঠল রাজ্য। তৎক্ষণাৎ শক্ত হাতে যুবরাজের শার্টের কলার খামচে ধরে যুবরাজের চোখে চোখ রেখে রাজ্য শুধাল। আমি আপনাকে অ্যারেস্ট করব, এই ধারণা কিভাবে মাথায় এলো আপনার? পুরো দুনিয়া আপনার বিপক্ষে গেলেও তো আমি আপনাকে কখনো ভুল বুঝবো না। তবে কিসের এত ভয় আপনার? রাজ্যর কান্নাজড়িত মুখশ্রী দেখে তোলপাড় শুরু হলো যুবরাজের বুকে। না চাইতেও বারবার সে মেয়েটিকে কষ্ট দিয়ে ফেলছে। নিজের হওয়া এত এত অপরাধের শাস্তি কিভাবে মৌকুব করবে সে? রাজ্যর কপালে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে যুবরাজ বলে উঠল। যখন সকলে জানবে তোমার হাজব্যান্ড একজন কিলার, তখন প্রশাসন তোমার দিকে আঙুল তুলবে, তোমার চরিত্রে তার প্রফেশনের দাগ লাগবে। আমি আমার শত অপমান মেনে নির্লজ্জের মতো দিব্যি বেঁচে থাকতে পারবো, কিন্তু তোমার দিকে কেউ আর চোখে তাকাবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার কুৎসিত ভালোবাসায় তোমাকে জড়িয়ে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি বউ। যুবরাজের অনুতপ্তে ভরা মুখশ্রী দুই হাতের আঁজলায় ভরে রাজ্য বলে উঠল। যদি আমি আমার প্রফেশনটাই ছেড়ে দিই তখন? যুবরাজ আর কথা বাড়ায় না। ঠান্ডায় শুষ্ক হওয়া নিজের দুই ঠোঁট চেপে ধরে রাজ্যর কোমল ঠোঁটের ভাঁজে। যুবরাজের উষ্ণ ভালোবাসায় চোখ বুঝে নীরবে অশ্রু বিসর্জন দেয় রাজ্য। যুবরাজকে কিভাবে সে বাঁচাবে সেই পথ তার জানা নেই, কিন্তু যে কোনো মূল্যে যুবরাজকে বাঁচাতে যে হবেই। দরকার পড়লে যুবরাজকে নিয়ে দূর কোনো দেশে বাসা বাঁধবে সে। তবুও যুবরাজকে হারাতে দেবে না রাজ্য। আমি আপনার অপকর্মে ঘেরার সাম্রাজ্যের রানী হয়ে সারাটা জীবন কাটাতে চাই যুবরাজ। আপনাকে শক্ত হাতে আগলে রাখার দায়িত্বটা কি আমায় দেবেন প্লিজ? যুবরাজের খুশি যেন আর ধরে না। রাজ্যকে নিয়ে ভেবে রাখা সকল ধারণা ভুল প্রমাণিত হবার খুশি এটা। নিজের শক্ত বাহুর বন্ধনে রাজ্যকে আবদ্ধ করে রাজ্যর গলায় মুখ ডোবায় যুবরাজ। আমি কি পুরোটাই তোমার দখলে দিয়ে দিলাম রানী সাহেবা? মুহূর্তেই খুশির জোয়ারে ভেসে উঠল ব্যথিত দুই হৃদয়। এসকালেটরে পা চাপতেই তরতর করে স্পিড বাড়তে থাকলো। কোথায় যাচ্ছি আমরা? আমি না বললাম আমি দাদা ভাইয়ের কাছে যেতে চাই না? অবাক ভীত কণ্ঠে কথাটা জিজ্ঞেস করে যুবরাজের বাহু খামচে ধরে রাজ্য। বিগলিত হেসে যুবরাজ বলে ওঠে। তোমার শ্বশুরমশাই একবার দেখতে চেয়েছেন তোমাকে। রাতটুকু থেকে সকালে তোমাদের বাড়িতে যাও, 2 দিন পর আমি গিয়ে নিয়ে আসবো। শ্বশুর বাড়িতে আপনি যাবেন না? না। কেন? শেরহাম তোমাকে ভালোবেসে বসে আছে, যা আমার মোটেও সহ্য হচ্ছে না, তাই ওর সাথে একটু কাবাডি খেলতে যাব। কয়েকদিন ধরে রাজ্যর কোনো খোঁজ খবর না পেয়ে এনি রেজওয়ান চৌধুরীর বাসায় এসেছে। মেইন গেটের সামনে এসে লজ্জায় আড়ষ্ট হয়ে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। কলিং বেল দেবে কি দেবে না সেই চিন্তা করতে করতেই কেটে গেল 20 মিনিট। ডক্টর রেহান নিশ্চয়ই বাড়িতে আছে এখন। যদি তার সামনে পড়ে যাই তখন কি হবে? দরজায় পিঠের সহিত হেলান দিয়ে এক মনে সেই চিন্তায় ভেবে চলছে এনি। হঠাৎই খুট করে খুলে গেল বিশাল দরজাখানা। তাল সামলাতে না পেরে চিত হয়ে পড়ে যেতে নিল এনি। ভয়ে চোখ মুখ কুঁচকে চিৎকার করে উঠল। ওরে মা রে! কিন্তু কিয়ৎক্ষণ বাদে কোনো ব্যথার উপস্থিতি টের না পেয়ে অল্প করে এক চোখ খুলে আশেপাশে নজর বুলালো। পড়িনি, কিন্তু হাওয়ায় ভাসলাম কিভাবে? কৌতূহল নিয়ে 2 চোখ খুলে পিছনে নজর বোলাতেই রেহানের লাজুক মুখশ্রী দেখে চট করে সরে দাঁড়ালো এনি। সরি ডক্টর রেহান, আই এম রিয়েলি সরি। আসলে বুঝতে পারিনি এভাবে দরজা খুলে ফেলবেন।
রেহান কিছুক্ষণ ইতস্তত করে মৃদু কণ্ঠে বলে উঠল, আমাদের বাসায় কেউ নেই, রাজ্য কাল আসবে। কথাটি বলেই মাথা চুলকে এদিক সেদিক তাকাতে লাগলো রেহান। বুকের ধুকপুকা নিঃশব্দে স্থির হয়ে দাঁড়াতে পারছে না সে। এদিকে লজ্জায় বারবার হাসি এসে যাচ্ছে শুধু। কি এক আজব মুসিবত। এনি রেহানের অস্বস্তি বুঝতে পেরে মাথা নিচু করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আসলে কয়েকদিন ধরে ওকে ফোনে পাচ্ছিলাম না, তো এই জন্য ভাবলাম কোনো সমস্যা হলো কিনা। আচ্ছা, রাজ্য আসলে আমাকে কল করতে বলবেন, আমি আসছি। ছোট ছোট কদম ফেলে রেহানের দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে চাইল এনি, কিন্তু হঠাৎই গাম্ভীর্যপূর্ণ মোটা কণ্ঠে রেহান শুধাল, আপনি কি সত্যি সত্যি রাজ্যের কাছে এসেছিলেন, মিস অ্যানি রহমান? রেহানের এরূপ প্রশ্নে ফ্লোরের সাথে এনির পা আঠার মতো লেগে গেল। হাজার চেষ্টা করেও আর এক পাও নড়তে সক্ষম হলো না। লজ্জায় ভয়ে চেহারাখানা ফ্যাকাশে বর্ণ ধারণ করল। লম্বা লম্বা পা ফেলে রেহান এনির সামনে এসে দাঁড়ালো। লজ্জায় মুখায়ব অবনত রাখল এনি। রেহানের জিজ্ঞাসাকৃত প্রশ্নের উত্তর তার কাছে নেই। তবে কি উপায় হবে এবার? হঠাৎই এনির ছোট্ট মুখশ্রী নিজের বৃহৎ হাতের আঁচলায় ভরে নিল রেহান। এনির লম্বা ঘন পাপড়িযুক্ত কুচকুচে কালো চোখে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় রেহান বলে উঠল, লজ্জা পেলে আপনাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগে অ্যানি। সহসায় দুই চোখের পাতা বন্ধ করে চুপচাপ ঠোঁটে ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল এনি। লাজুক রেহান এক মস্ত সাহসে কাজ করে বসল। এনির বড় বড় দুই চোখে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শে গভীর এক চুমু এঁকে দিয়ে বলে উঠল সে, আমাকে ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে নিজেই যে বেকাবু হয়ে যাচ্ছেন মিস অ্যানি। কোনরূপ জবাব দিতে পারে না এনি। থর থর করে তার সর্বাঙ্গ কেঁপে যাচ্ছে সমানে। গলা শুকিয়ে কাঠ হয়ে হৃৎপিণ্ডে ধূপধাপ হাতুড়ি পিটাচ্ছে। ফিনফিনে চিকন দুই ঠোঁট তীর তীর করে কাঁপছে শুধু। নিজের হাতের আঙ্গুলের সাহায্যে এনির ঠোঁট টিপে ধরল রেহান। এরপর মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমাকে বেসামাল হতে বেশ বাধ্য করবেন না প্লিজ। রেহানের এমন কথায় চোখ মেলে তাকালো এনি। এরপর জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, ডক্টর রেহান, আমার ভয় করছে, আমি আরেকটু হলে জ্ঞান হারাবো। হুশে ফেরানোর মেডিসিন যে আমার জানা আছে পুলিশ সাহেবা। এনিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে রেহান। তার প্রশস্ত বুকে মেয়েটি নিতান্তই ছোট্ট তুলতুলে বিড়াল ছানার মতো। এই বিড়াল ছানাটিকেই সে আদর যত্নে পুষে বড় করতে চায়। আমার বউ হবে নেনি। গভীর নিস্তব্ধ হেমন্তের রাত। চৌধুরী বাড়ির প্রত্যেকেই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে আরও অনেক আগেই। ঘুম নেই শুধু যুবরাজের চোখে। মনে বেঁধেছে নানান দুশ্চিন্তার পোক্ত বাসা। কোথায় গিয়ে সব কিছুর শেষ হবে কিছুই তার জানা নেই। মরুভূমিতে সামান্য পানির আশায় ছুটে বেড়ানো উন্মাদ বেদুইন বইকি নিজেকে আর কিচ্ছুটি মনে হচ্ছে না। কাছের মানুষগুলোকেও আর একদণ্ড বিশ্বাস করা যাচ্ছে না। কখন কোন দিক থেকে কে এসে ধারালো ছুরির ফলা বুক বরাবর বসিয়ে দেবে সেই চিন্তায় যুবরাজ হয়েছে দিশেহারা। চারদিক থেকে নানান বিপদ হয়ে ধেয়ে আছে। মুখ ফুটে সেই বিপদের কথা কাউকেই বলা পর্যন্ত যাচ্ছে না। যুবরাজের বাহুডোরে ঘুমকুমারী শেহজাদির ন্যায় নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে রাজ্য। এই মুহূর্তে যুবরাজের বাহুই যেন পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ জায়গা মনে হচ্ছে তার কাছে। রাজ্যর ঘুমান্ত নিষ্পাপ ধবধবে ফর্সা মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল যুবরাজ। তোমাকে সর্বনাশের কারণ জেনেও আমি তোমাকে আমার সাথে জড়িয়েছি, কারণ একদিন না একদিন আমাকে শেষ হতেই হতো। শেষাত্মক হেসে নিজের বাহু থেকে রাজ্যকে সরিয়ে বালিশে মাথা ছোঁয়াতেই নড়ে চড়ে ওঠে রাজ্য। এক পর্যায়ে ঘুমের ঘোর থেকে বেরিয়ে ঘুম জড়ানো কণ্ঠে যুবরাজকে উদ্দেশ্য করে শুধায়, এখনো ঘুমাওনি? কি হয়েছে তোমার বলো তো? যুবরাজ কোনো উত্তর দেয় না, কারণ এই প্রশ্নের সঠিক উত্তর কি তা তার জানা নেই। অন্যদিকে পাশ ফিরে একটা বালিশ জড়িয়ে চোখ বুঝে যুবরাজ। এখনই ঘুম আসছে না, তুমি ঘুমাও, সকালে তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসবো। যন্ত্রণা আর কষ্টে যুবরাজের কণ্ঠনালী দিয়ে স্বর বেরুতে চায় না। তবুও নিজেকে যথেষ্ট সামলে ঝটপট কথাগুলো বলে বেড সাইড টেবিলের ওপরে থাকা মৃদু আলোর ল্যাম্পটা নিভিয়ে রাজ্যর দিকে নিজের কষ্টটা লুকানোর প্রয়াস করে। যুবরাজের এমন অদ্ভুত আচরণে বেশ মনক্ষুণ্ণ হলো রাজ্য।
ইদানিং যুবরাজ তাকে এক প্রকার এড়িয়ে চলছে ধরতে গেলে। কোনো নবদম্পতির মধ্যে এত দূরত্ব কি আদৌ সৃষ্টি হয় ভেবে পায় না রাজ্য। নিজের মনের চিন্তা ভাবনাকে একপাশে সরিয়ে রেখে যুবরাজকে সাময়িক আনন্দের ভেলায় ভাসাতে যুবরাজকে নিজের দুই উষ্ণ হাতের শক্তিতে তার দিকে ফিরায় রাজ্য। বেলকুনি ডিঙ্গিয়ে আসা চাঁদের ফকফকে আলোয় যুবরাজের মলিন মুখখানি সহজেই দৃষ্টিগত হচ্ছে। কোনো কিছু না ঘটিয়ে নিজের লম্বা সরু আঙ্গুল দিয়ে যুবরাজের কপাল থেকে থুতনি পর্যন্ত স্লাইড করে শিহরণ জাগাতে চায় রাজ্য, কিন্তু মাঝপথে বাদের সাথে যুবরাজ। এই মুহূর্তে তার এসবের মুড মোটেও নেই। যেখানে নিজের জীবনের 1 সেকেন্ডের ভরসা নেই, সেখানে এসব রঙ্গ তামাশা করার মানেই হয় না। ইদানিং না চাইতেও হুটহাট রাজ্যর ওপর আকাশসম রাগ আর জেদ হচ্ছে যুবরাজের, কিন্তু সেগুলো প্রকাশ না করে নিবিড়ে ধুকে ধুকে নিজেই বিষাক্ত হেমলোকের মতো গিলে নিচ্ছে। যুবরাজের বাধা দেয়া হাত সরিয়ে নাছোড়বান্দা রাজ্য নিজের আবেদনময়ী উন্মাদনায় যুবরাজকে ধরাশয়ী হতে বাধ্য করালো কিছু সময়ের ব্যবধানেই। একবার জ্বলে ওঠা বারুদ নিজেকে না জ্বালিয়ে যেমন ক্লান্ত হয় না, যুবরাজের হলো সেই দশা। নিজের চিন্তা চেতনা ভুলে চরম উন্মাদনায় রাজ্যর তুলতুলে নরম মাখনের মতো শরীরকে ভোগ দখলে মরিয়া হয়ে উঠল যুবরাজ। মুহূর্তেই দুজন মানবী কঠিন আলিঙ্গনে সুখ সাগরের অথই জলে ডুব দিল। রাজ্য নিজেকে উজাড় করে বিলিয়ে দিচ্ছে যুবরাজের কাছে। পাগলের মতো রাজ্যকে সারা শহর চষে খুঁজে যাচ্ছে শেরহাম। যুবরাজ এত বাধা পেরিয়ে বারবার কিভাবে জয়ী হয় সেটাই শেরহামের বৃহৎ মস্তিষ্কে ঢুকছে না। নিজের বাপের ওপর আর যুবরাজের ওপর ক্রোধে তার মাথা ফেটে যাবার উপক্রম। দুটোকে ধরে যদি বড় পাতিলে কষাতে পারতাম তাহলে যদি মনের জ্বালা একটু কমে আর কি। শেরহামের জানা চেনা সব মানুষকেই একে একে দুনিয়া ছাড়া করেছে যুবরাজ, যাদের সহতায় একা তুড়িতেই সকল জিনিস নখের ডগায় এসে হাজির হতো। আজ তারা কেউ নেই শেরহামের পাশে। এই ঢাকা শহর শেরহামের কাছে গোলকধাঁধার ন্যায়। যার জন্ম বেড়ে ওঠা 2 বিদেশের মাটিতে, সে কি করে এই জনমানবে পরিপূর্ণ সাপের মতো পেঁচানো শহরের রহস্য খুঁজে বের করবে? হারামজাদা, ডক্টর রেহানকে কেন সেদিন একেবারে শেষ করলাম না? গর্তের সাপ একদম ব্ল্যাক ম্যাম্বা হয়ে ফনা তুলেছে। নিজের করা গাধামোর ওপর নিজেরই ধিক্কার আছে বারবার। গুছানো জিনিস বারবার যুবরাজ এলোমেলো করে দিয়ে চলে যাচ্ছে, আর সব কিছু মুখ বুজে ওই সুবহান শেখের জন্য সহ্য করতে হচ্ছে শেরহামের। বুড়ো ভামটা সম্পদ করে একেবারে মুখের ফেনা ছুটিয়ে ফেলেছে। আর যুবরাজের অপরাধের হিসেব সকল প্রমাণাদি হাতে কলমে রাজ্যের অফিসে দিয়ে আসলাম। তার কি হলো? মেয়েটা জেনে বুঝে একটা কিলারকে বিয়ে পর্যন্ত করে ফেললো। সব প্ল্যান ভেস্তে দিল শালা। আর ভাবতে পারে না শেরহাম। রাগে দুঃখে বারবার তার ব্রেন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শেষমেশ এক জঘন্য ভাবনা ভেবে কিটকিটিয়ে হেসে উঠল শেরহাম। সেই হাসিতে আশেপাশের মানুষ পর্যন্ত আর চোখে দেখতে লাগলো শেরহামকে। লোকটাকে নিতান্ত বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না তাদের কাছে। হাসতে হাসতে নিজের গাড়িতে উঠে ফোন বের করে ডায়াল করলো কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বর। রিং হতেই ফোন রিসিভ করে গম্ভীর ভারী কণ্ঠে বলে উঠল, হে ব্রো, ইটস স্টান স্লিপিং। বাঁকা হেসে আমোদ জড়ানো কণ্ঠে শেরহাম বলে উঠল, শুট হিম এগেন। ইয়েস। কথা শেষ করে ফোনের লাইন কেটে বাঁকা হেসে গাড়ি স্টার্ট করলো শেরহাম। অনেক দৌড় করিয়েছিস, এবার একটু থামতে চাই। নিড সাম রেস্ট। আচ্ছা এনি, আপনি যদি কখনো জানতে পারেন যে আমি একজন ক্রিমিনাল, তখন আপনি কি করবেন? সন্দিহান কণ্ঠে কথাটি বলে শ্যামবর্ণ মুখের অধিকারী এনির দিকে উত্তরের আশায় নজর রাখে রেহান। রিলেশন গাঢ় হবার আগে অবশ্যই কমিটমেন্টের প্রয়োজন আছে। যেই ভুল যুবরাজ করেছে সেই একই ভুল সে কখনোই করবে না। কারণ যুবরাজের বেঁচে ফেরার হাজারটা পথ আছে, কিন্তু তার সকল পথ অনেক আগেই বদ্ধ হয়ে গিয়েছে। যুবরাজের কোনো পিছুটান নেই, কোনো ভাবান্তর নেই। যুবরাজ মানুষ হিসেবে খুবই শক্ত মনের অধিকারী, কিন্তু রেহান, তার অসহায় বাবা মা সব সময় তার পথ চেয়ে অপেক্ষায় রয়। বারবার তাদের আশাহত করতে চায় না রেহান।
এক এক খেলা কতবার খেলা যায়, অনেক তো হলো, এবার না হয় খেলার সমাপ্তিটা যুবরাজই টানুক। রেহানের এমন প্রশ্নে বিগলিত হাসে এনি। এরপর ক্যাফেটেরিয়ার ছোট্ট টেবিলে 2 হাত ভাঁজ করে রেখে রেহানের দিকে কিছুটা ঝুঁকে এসে কৌতুকের স্বরে বলে ওঠে, আমি জানি আপনি একজন ক্রিমিনাল ডক্টর রেহান, কিন্তু এতে আমার কোনো যায় আসে না। প্রত্যেকটা মানুষের ক্রিমিনাল হবার পিছনে একটা না একটা কারণ থাকে, আর আপনার কারণটা আমি জানি। কথাগুলো একদমে বলে এক ভ্রু উঁচু করে মুখে বাঁকা হাসির রেখা টেনে ঘাড় কাত করে এক দৃষ্টিতে রেহানের দিকে অনিমেষ তাকিয়ে রইল অ্যানি। অ্যানির এমন অদ্ভুত আচরণে বেশ ঘাবড়ালো রেহান, তবুও শক্তে কণ্ঠে শুধালো, কিভাবে জানেন আমি ক্রিমিনাল? কারণ সিরাজ আর টিটুকে কল করতে আমি নিজ চোখে দেখেছি আপনাকে। অবাক চোখে অ্যানির পানে তাকিয়ে রয় রেহান। তার কথা বলার ভাষা এলোমেলো হয়ে কণ্ঠনালীর কাছে আটকে রইল। মেয়েটির হাস্য রসাত্মক কথাগুলো একদম বিশ্বাস হচ্ছে না রেহানের। এইটুকুন মেয়ে এতটা ধুরন্ধর কিভাবে? শ্বাসগুলো বুকের কাছ থেকে থেকে আটকে ধরছে। রেহানের এমন অবস্থা দেখে খানিক মেপে হাসল এনি। এরপর একটা পানির বোতলের ক্যাপ খুলে রেহানের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, আরে রিল্যাক্স, এত ভয়ের কিছু নেই। ওরা অনেকদিন আগে থেকেই ওয়ান্টেড আসামি ছিল। ডিপার্টমেন্ট ওদের প্রতি এতটাই বিরক্ত ছিল যে দেখা মাত্র শ্যুট করার অর্ডার ছিল উপর থেকে। আমি নিজেই রাজ্যের বিয়ের দিন ওদের পিছু নিয়েছিলাম, কিন্তু আপনাকে এমন ভয়ঙ্করভাবে দেখব স্বপ্নেও ভাবিনি। ইউ আর এ গ্রেট শুটার। আমি তো ওটা দেখে আরও ফিদা হয়ে গেছি আপনার উপর। এদিকে এই মুহূর্তে মোটেও ভরসা করতে পারছে না রেহান। মেয়েটা চূড়ান্ত বুদ্ধিমতী। এসব পুলিশের লোককে একদম বিশ্বাস করা যায় না। রেহানের ঘাবড়ানো চেহারা দেখে রেহানের শীতল 2 হাত চেপে ধরে এনি। তারপর বলে উঠল, চাইলে আরও 17 দিন আগেই আপনাকে অ্যারেস্ট করতে পারতাম। সবটা দেখেও আমি ডিপার্টমেন্টের কাছে চেপে গিয়েছি। আপনার বোনের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনাকে ভালো রাখার দায়িত্ব যে আমি নিজে চেয়ে নিয়েছি ডক্টর রেহান। মির্জা সাদাব শাহীর মুখোমুখি বসে আছেন শোভান শেখ। দুজনের মুখেই ক্রূর হাসি, কিন্তু কার হাসির কী কারণ তা দুজনেরই অজানা। শেষমেশ ছেলেকে খুনি বানিয়ে ক্লান্ত হলে সাফাত। বাঁকা হেসে কথাটা বলে পায়ের ওপর পা তুলে সামান্য নড়ে চড়ে বসলেন শোভান শেখ। শোভান শেখের এমন কথাই হো হো শব্দ তুলে হেসে উঠল মির্জা সাদাব শাহীর। এরপর চায়ের পেয়ালা হাতে তুলে নিতে নিতে সাদাব শাহীর বলে উঠলেন, আমার ছেলে তবে তোমার পিছনে 1 হাত দিতে পারলো? সাদাব শাহীরের এমন কুতুক্তিপূর্ণ কথায় রাগে সর্বাঙ্গে জ্বালা ধরে গেল শোভান শেখের। সাদাব শাহীর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে চোখ মুখ খিচিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, ছেলের জীবনের জন্য মায়া লাগে না? আমার কথা বাদ দাও, তোমার ছেলের জন্য তোমার আফসোস হয় না? কি বলতে চাইছো তুমি সাদাব? বলতে চাইছি নিজের পাগল ছেলেটাকে এভাবে মানুষের পিছনে আর কতদিন লেলিয়ে বেড়াবে? তোমার ছেলের বিনাশ হলেই পাগলটাকে মুক্ত করব। তার আগে যে তোমাকে আমি জমের দুয়ারে পৌঁছে দেবো মামুজান। হঠাৎ যুবরাজের কণ্ঠ পেয়ে বসা থেকে লাফিয়ে ওঠেন শোভান শেখ। যুবরাজের ক্রূর হাসি যুক্ত হিংস্র নজরে দৃষ্টি রেখে শোভান শেখ খেকিয়ে ওঠেন, বেশি বার বেরো না। তোমাকেও বধ করার মানুষ কিন্তু তোমার ঘরেই বাস করে। আমাকে বধ করার মতো কারোর জন্মই হয়নি এখনো এই দুনিয়ায়, সুবান পুরো শুয়ার। অবলীলায় কথাগুলো বলে সাদাব শাহীরের পাশে ধপ করে বসে পড়ল যুবরাজ। বাপ ছেলের থেকে চূড়ান্ত অপমানিত হয়ে রাগে অগ্নিশর্মা হয়ে চুপচাপ বসে রইলেন শোভান শেখ। 2 মিনিটের মধ্যে আমার থেকে সরে দূর না হলে হাড্ডি মাংস চটকে কফিনে পরে ছেলের কাছে গিফট হিসেবে পার্সেল করে দিব মামুজান। বিগলিত হেসে শোভান শেখকে কথাটি বলে টেবিলের ওপর রাখা নাস্তার ট্রেতে একটা বিস্কুট নিয়ে চিবুতে চিবুতে পুনরায় রাগী স্বরে যুবরাজ শুধালো, এত দামি বিস্কিট এই কুকুরটাকে খেতে দিয়েছো বাবা? এটা ঘিয়ে ভাজা বিস্কুট। কুকুরের পেটে ঘি হজম হয় কখনো শুনেছো? আর টিকতে পারলেন না শোভান শেখ। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চট করে উঠে দাঁড়িয়ে হন হন করে দরজার কাছে এসে পায়ের গতি স্লোথ করলেন। এরপর বাজখাই গলায় বলে উঠলেন, ভুলে যেও না যুবরাজ, আমার ছেলে একজন মানুষকে নরখাদক।
কথাটি কর্ণপাত হতেই যুবরাজের গলায় তেজ এনে গর্জে ওঠা স্বরে বলে উঠল, তোমার ছেলেকে গিয়ে কানে কানে বলে দিও আমি একজন রক্ত পিপাসু।